গোপন অন্ধকার পথ ধরে রোজ 1 কোটি ব্যারেল তেল বেরিয়ে যাচ্ছে ইরানের হরমুজ দিয়ে। কিভাবে ফাঁকি দিচ্ছে তেহরানের চোখ, কি রহস্য আছে? নজিরবিহীন গতিতে মিসাইল ড্রোনের উৎপাদন বাড়িয়েছে ইরান। রাত দিন চলছে অস্ত্র বানানো। আরও 3 বছর কি যুদ্ধ টানবে খামেনির দেশ? নাইজেরিয়ায় মসজিদে ভয়াবহ হামলা, নারী ও শিশু সহ 600 অপহরণ, ছড়িয়ে পড়েছে নারী শিশুদের কান্নার দৃশ্য। কেন, কারা এই অপহরণে জড়িত? এই সময়ে কোটি টাকার প্রশ্ন, হরমুজ প্রণালী কি বন্ধ নাকি খোলা? যদি খোলা থাকে তাহলে জাহাজ চলাচল স্বাভাবিক নয় কেন? আর যদি বন্ধ থাকে তাহলে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল কিভাবে হরমুজ প্রণালী পার হচ্ছে? প্রশ্নটি জটিল হলেও উত্তর একটাই, যার অর্থ হরমুজ একই সময়ে খোলা আবার একই সময়ে বন্ধ। কথাটি রহস্যময় মনে হলেও এটি বাস্তব। এটি হরমুজের নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক অবস্থা। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী দিয়ে এখন 3 ভাবে তেলবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে। কিন্তু কিভাবে? সেই 3টি উপায় বা কি? মার্কিন সংবাদ সংস্থা সিএনএন সহ বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন এই স্বাভাবিক অবস্থায় প্রতিদিন হরমুজ দিয়ে পার হচ্ছে 1 কোটি ব্যারেল তেল। যুদ্ধের আগে একই সময়ে যেখানে পার হতো দ্বিগুণ বা 2 কোটি ব্যারেল তেল। ইরান ও আমেরিকার যুদ্ধ শুরুর পর ইরান মাইন পেতে রাখায় ও নৌপথটি অবরুদ্ধ করায় পুরোপুরি অচল হয়ে পড়ে হরমুজ প্রণালীর চিরাচরিত রুট। তবে এই পরিস্থিতির মাঝেই একেবারে বন্ধ হয়ে যায়নি জাহাজ চলাচল। ব্রিটিশ মেরিটাইমের হিসাবে মার্চ থেকে এখন পর্যন্ত 3,500-এর বেশি জাহাজে করে রপ্তানি করা হয়েছে 15 মিলিয়ন ব্যারেল তেল। সেখানেই প্রশ্ন, বন্ধ থাকলে কিভাবে চলছে তেলবাহী জাহাজ? পর্যবেক্ষকরা জানিয়েছেন, এখন মূল রুট বা যুদ্ধের আগে যে রুট দিয়ে জাহাজ চলতো তার বদলে 3টি পথ দিয়েই সরবরাহ করা হচ্ছে বিপুল পরিমাণ এই তেল। প্রথমত, ইরান নির্ধারিত পথ, যেখানে ইরানি জলসীমা দিয়ে খামেনির দেশকে টুল দিয়ে পার হতে হয় জাহাজগুলোকে। দ্বিতীয়ত, ওমান নির্ধারিত পথ, যেখানে ওমানের জলসীমা দিয়ে জাহাজ পারাপার করতে পারে। তৃতীয় এবং বলা হচ্ছে সবচেয়ে আলোচিত ও ব্যবহার করা পথ, গোপন বা ডার্ক রুট। তবে এ পথ কার নিয়ন্ত্রণে বা কিভাবে কাজ করছে এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। গেল 6 মাসে এই ডার্ক রুট ব্যবহার করে যাতায়াত করেছে প্রায় 1600 জ্বালানিবাহী জাহাজ, আর ইরান নির্ধারিত পথ দিয়ে পার হয়েছে প্রায় 1400 জাহাজ। অন্যদিকে যুদ্ধের আগের রুট আর ওমান উপকূল দিয়ে পার হয়েছে মাত্র 2 শতাধিক জাহাজ। অর্থাৎ যুদ্ধের আগের জাহাজ চলাচলের পথের পরিবর্তে নতুন বিকল্প রাস্তাগুলোই পরিণত হয়েছে নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক নিয়মে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন অবরোধ আর ইরানের কড়াকড়ির মাঝেও কার মদদে কোটি কোটি ব্যারেল তেল যাচ্ছে মধ্যপ্রাচ্যের বাইরে? সত্যি কি ইরানের অগোচরে এটি? এত সরু নৌপথে ইরানের চোখ আর শত শত টহল বোট ফাঁকি দিয়ে কিভাবে ডার্ক রুটে চলছে জাহাজ? এটি বড় রহস্য। বিশ্লেষকরা বলছেন, এই ডার্ক রুট কোনো গোপন পথ নয়, বরং ইরান আর ওমানের অনুমতিতেই চলছে এই পথের জাহাজ এবং তা নির্ধারিত টোল দিয়েই। হয়তো যুদ্ধের কৌশল হিসেবে তা স্বীকার করছে না ইরান ও ওমান। তারা বলছেন, তেহরানের অর্থনীতি সচল রাখতে আর মিত্রদের সাথে বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখতে গোপনে তেল সরবরাহ চালাচ্ছে খোদ ইরান। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন সর্বোচ্চ চাপের নীতি বা স্ট্রাঙ্গল পলিসি পুরোপুরি কার্যকর করতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র যতই হরমুজ অবরোধের কথা বলুক না কেন, সেটির বাস্তব চিত্র নেই। বরং কাগজে কলমে হরমুজ বন্ধ থাকলেও জলপথটি দিয়ে বিপুল পরিমাণ জাহাজ পারাপার বলে দিচ্ছে হরমুজের এই নিউ নর্মাল অবস্থায় এখন বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের নতুন বাস্তবতা। মানে কাগজে কলমে হরমুজ বন্ধ আছে ঠিকই, কিন্তু ইরানের শর্ত মেনে নতুন বিকল্প পথ দিয়ে চলছে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল। আমেরিকা ও ইসরায়েলের ভয়াবহ হামলার ধাক্কা সামলে অবিশ্বাস্য গতিতে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। মাত্র 1 বছরের ব্যবধানে দেশটির অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির গতি আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। সম্প্রতি ইরান সরকারের এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, কিছু কৌশলগত পণ্যের উৎপাদন 3 গুণেরও বেশি বাড়ানো হয়েছে। এক টেলিভিশন ভাষণে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আমেরিকার মতো শত্রু দেশগুলোর সাথে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে লিপ্ত রয়েছে তার দেশ। গত বছর জুন মাসে ইসরায়েলের 12 দিনের হামলায় ইরানের প্রতিরক্ষা শিল্প আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সেই ধাক্কা কাটিয়ে উঠে দেশটির কারখানাগুলোতে এখন দিনরাত অস্ত্র তৈরি হচ্ছে। চলতি বছর দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। পরবর্তীতে সাময়িক যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তি ফিরে আসেনি। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, মার্কিন শাসকদের মধ্যে যে ধরনের বল প্রয়োগ ও মোড়লগিরি সবসময় দেখা যায়, এবারের নিষেধাজ্ঞাও এর ব্যতিক্রম না। তবে ইরান জানে কিভাবে শত্রুকে উচিত জবাব দিতে হয়। এটি সেই পুরনো ও একই নাটকের পুনরাবৃত্তি। ওবামা প্রশাসনের সময় চাপানো চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি, আর এখনকার এই নতুন নিষেধাজ্ঞা, সবই ভিন্ন ভিন্ন নামে আনা হয়েছে, কিন্তু এর মূল উদ্দেশ্য একই। সোজা কথায় এটি সেই একই সিনেমা যা তারা বারবার চালিয়ে যাচ্ছে। আমাদের এই সিনেমা খুব ভালো করেই জানা আছে, তাই এটি কিভাবে সামলাতে হয় এবং এর জবাব কিভাবে দিতে হয় তাও আমাদের জানা। সম্প্রতি তেহরানের সঙ্গে ওয়াশিংটনের নির্ধারিত সময়ের আলোচনা কোনো চুক্তি ছাড়া
দ্বারাই শেষ হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের উপর আরোপ করছে আরেক দফা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে এসব মার্কিন কৌশলকে নাটক বলে উড়িয়ে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সামরিক হুমকির পথ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের পুরনো কৌশলে ফিরে আসা এটাই প্রমাণ করে যে তারা সত্যি হতাশাগ্রস্ত। মহান ইরানি জাতির সামনে ওয়াশিংটনের আর কোনো পথ খোলা নেই। সে কারণেই তারা বারবার পুরনো কৌশল সামনে নিয়ে আসছে। মার্কিন সরকারকে বুঝতে হবে ইরানের জনগণের সাথে সম্মানজনক আলোচনা এবং ন্যায় বিচার ও মর্যাদার ভিত্তিতে সমাধান খোঁজা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এসব পুরনো নাটক বাদ দিয়ে পরীক্ষিত পথেই ফিরতে হবে তাদের, কারণ ইরানি জাতি শুধুমাত্র সম্মান আর মর্যাদার ভাষাতেই উত্তর দিতে জানে। স্থায়ী শান্তি চুক্তি নিয়ে সম্ভাবনার অনিশ্চয়তায় লাফিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতিরোধের দেয়াল আরও মজবুত করছে ইরান। সেক্ষেত্রে চলমান সংঘাত ছড়িয়ে পড়বে দীর্ঘমেয়াদে, এমন আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপের মধ্যেই দক্ষিণ ইরানে আবিষ্কার হয়েছে নতুন গ্যাস ফিল্ড। নতুন এই গ্যাস ফিল্ডে প্রায় 7.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। এদিকে সোমবার ইরানের উপর দেয়া আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে কড়া পদক্ষেপের ঘোষণা দিয়েছে তেহরান। এমন অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনা টেবিলে ফেরাতে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার করেছে অনুসন্ধানকারীরা। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে ফার্স প্রদেশে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সমৃদ্ধ একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার রয়েছে, যার মধ্যে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য। যুদ্ধ আর আলোচনায় ব্যর্থ যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে বাগে আনতে না পেরে এবার পুরনো নিষেধাজ্ঞার পথে আবারও ফিরছে। সোমবার ইরানের উপর দেয়া হয় নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাধীন সার্বভৌম ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া মানে অর্থনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড করা, যা ঠেকাতে দরকারে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তেহরান। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আর ওমান চেষ্টা চালাচ্ছে ইরান ও আমেরিকাকে আলোচনা টেবিলে ফেরাতে। শান্তি আলোচনায় ইরানকে ফেরাতে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এছাড়াও তেহরান সফরে যাবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে ধারণা করা হচ্ছে শুধু আলোচনা নয়, মক্কা চুক্তিতে যোগ দিতে ইরানকে অনুরোধ জানাবেন পাকিস্তান সেনাপ্রধান। নাইজেরিয়ায় একটি মসজিদে হামলা চালিয়ে নারী শিশুসহ অন্তত 600 জনকে অপহরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মসজিদে হামলা আর অপহরণের ঘটনাটি হয়েছে নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অজ্ঞাত এক বনাঞ্চলে মুসল্লি নারী ছাড়াও শিশুদের একদল সশস্ত্র মানুষ ঘিরে রাখার দৃশ্য রয়েছে। সেই সঙ্গে নারী ও শিশুদের কান্নার শব্দ আছেও ভিডিওতে। বলা হচ্ছে, ডেকারা গ্রামে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালিয়ে মুসল্লিদের অপহরণ করা হয়েছে। 21 আগস্টের ওই ঘটনার ছবি ও ভিডিও 23 আগস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা নিতে নাইজেরিয়ার সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আগের একাধিক ঘটনায় অপহৃতদের শারীরিক নির্যাতন, অনাহারে রাখা, যৌন হয়রানি, অঙ্গচ্ছেদ, বর্বর কর্মকাণ্ডে বাধ্য করার নজির ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী মসজিদে হামলা ও গণ অপহরণের ঘটনার দায় স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও নিরাপত্তা সংস্থাগুলোর মতে এই হামলাটির পেছনে স্থানীয় সশস্ত্র দস্যু দল, ব্যান্ডিট অথবা নতুন উগ্রপন্থী জিহাদি গোষ্ঠীর হাত রয়েছে। সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারত জুড়ে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সিজেপির দাবি, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদী সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার গুরুত্বপূর্ণ অংশ এখনো পূরণ হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিজ পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনো দেয়নি মোদী সরকার। নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গেল 25 জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রক্ষা না করায় নতুন করে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি সিজেপি। বিশ্বে প্রথমবারের মতো হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনতে যাচ্ছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ 3M22 জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর পারমাণবিক সাবমেরিন পার্ম রুশ নৌবাহিনীতে যুক্ত করা হবে। সামরিক বিশ্লেষকদের মতে পার্মের এই সংযোজন রাশিয়ার দূরপাল্লার সমুদ্রভিত্তিক হামলার সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মইসেয়েভ জানিয়েছেন, ইয়াসেন এম শ্রেণীর আক্রমণাত্মক পারমাণবিক সাবমেরিন পার্মি হবে প্রথম রুশ সাবমেরিন, যেটি শুরু থেকেই জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য নকশা করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়াই সাবমেরিনটি নতুন ক্ষেপণাস্ত্রের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারবে।
পার্ম ইয়াসেন এম শ্রেণীর ষষ্ঠ সাবমেরিন। একই শ্রেণীর আগের 5টি সাবমেরিনেও জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপযোগী পরিবর্তন আনা হচ্ছে। তবে পার্মের ক্ষেত্রে এর উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা এবং যুদ্ধ পরিচালনা সরঞ্জাম শুরু থেকেই জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদনে রুশ প্রধানের বরাত দিয়ে বলা হয়েছে, জিরকন বিশ্বের একমাত্র মোতায়েনযোগ্য হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1000 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ম্যাক 9 পর্যন্ত। অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে 9 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উচ্চ গতিতে উড়ন্ত অবস্থায় গতিপথ পরিবর্তনের সক্ষমতা। এর উচ্চ গতি ও কৌশল পরিবর্তনের ক্ষমতা প্রচলিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। প্রায় 14,000 টন ওজনের প্রতিটি ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিন সর্বোচ্চ 32টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। রাশিয়া এ ধরনের 1 ডজনের বেশি সাবমেরিন নৌবহরে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে এই শ্রেণীর 10ম সাবমেরিন মুরমানস্কের নির্মাণ কাজও শুরু হয়েছে। ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিনের অন্যতম শক্তি এর গোপন চলাচলের ক্ষমতা। বিশেষ শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি, উন্নত প্রপালশন ব্যবস্থা এবং বিশেষ আবরণ ব্যবহারের কারণে এগুলোকে বিশ্বের সবচেয়ে নীরব ও শনাক্ত করা কঠিন সাবমেরিনগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ জিরকনের দূরপাল্লার আঘাত হানার ক্ষমতার সঙ্গে সাবমেরিনের এই গোপন সক্ষমতা যুক্ত হলে শত্রুপক্ষের জন্য তা শনাক্ত ও প্রতিরোধ করা আরও কঠিন হয়ে পড়বে। জিরকন শুধু শত্রুদের যুদ্ধজাহাজ নয়, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সক্ষম। কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি, রসদ কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় দূর থেকে আঘাত হানার ক্ষমতা ইয়াসেন এম সাবমেরিনকে আরও বহুমুখী করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে, জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহরের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এরই মাঝে এ নিয়ে নানা রকম আলোচনা চলছে সামরিক মহলে। সমুদ্রের গভীরে অবস্থান করে দূর থেকে হাইপারসনিক গতিতে আঘাত হানার সক্ষমতা যে কোনো বড় নৌবহরের প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই চাপ বাড়াবে, যা রাশিয়াকে দেবে বাড়তি সুবিধা। অনেক চেষ্টা আর দীর্ঘ আলোচনার পরও থামানো গেল না যুক্তরাষ্ট্র ও কানাডার অর্থনৈতিক যুদ্ধ। 3 দিন ধরে চলা কূটনৈতিক সংলাপ ব্যর্থ হওয়ার পর কানাডার পণ্যে 50% শুল্ক আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার রাত 12টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ আলোচনার পরও তারা বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি। ফলে 22 আগস্ট থেকেই কার্যকর হয়েছে ভারী এই শুল্কের বোঝা। এতে দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার ও মিত্র এই দুই দেশের মধ্যকার নাজুক সম্পর্কের আরও অবনতি হল। ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাব পড়েছে বেশ কিছু খাতের ওপর। যুক্তরাষ্ট্রে কানাডার প্রায় $20 বিলিয়ন সমপরিমাণ রপ্তানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে। এগুলোর মধ্যে রয়েছে ওয়াইন, আসবাব, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার ছিপ ও হকির সরঞ্জাম। 23 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। তবে চুপ করে বসে নেই কানাডাও। আগামী 8 সেপ্টেম্বর থেকে কানাডা যুক্তরাষ্ট্রের স্টিল, ইলেকট্রনিক্স ও অন্যান্য পণ্যের উপর শুল্ক বসাবে। অটোয়ায় কানাডার পার্লামেন্ট ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কার্নি বলেন, আমরা হামলার শিকার হয়েছি, আর কেউ আক্রমণ করলে আপনিও যুদ্ধে জড়াতে বাধ্য হন। সম্প্রতি একাধিক জরিপে দেখা গেছে অধিকাংশ কানাডীয় প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো প্রকার ছাড় দেওয়ার পক্ষপাতী নন। ট্রাম্পের খামখেয়ালিপনা ও আগ্রাসী বাণিজ্য নীতি সেই অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র কানাডা আলোচনা ভেস্তে যাওয়া মার্কিন বাণিজ্য নীতির প্রতি ক্রমবর্ধমান অবিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন সরকারের এ ধরনের আচরণ আসলে কিছুটা স্পষ্ট বার্তা দিচ্ছে। প্রথম বার্তাটি হলো, যে কোনো বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে নিরাপত্তা বলে এখন আর কিছুই নেই। এটা এখন একটা বিভ্রম মাত্র। কেউই এর হাত থেকে রেহাই পাবে না। অর্থাৎ আপনি আমেরিকার কতটা ঘনিষ্ঠ বা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা দিয়ে এখন আর কিছুই যায় আসে না। সেসব দিন শেষ। দ্বিতীয়ত, আমার মনে হয় বিশ্ববাজারে বৈচিত্র্য আনা এবং মার্কিন সরবরাহ ব্যবস্থার উপর থেকে নির্ভরতা কমিয়ে আনার বিষয়ে এখন বিশ্বের প্রতিটি দেশই একমত। অন্য অনেক দেশ ঠিক একই কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন একই পথে হাঁটছে। জাপান ও দক্ষিণ কোরিয়াও তাই করছে। আমেরিকার বন্ধু দেশগুলোই যদি এই নৌকা থেকে লাফিয়ে পড়তে চায়, তবে অন্যান্য সব তৃতীয় পক্ষের বাণিজ্যিক অংশীদারদেরও নতুন করে ভাবা উচিত।
বর্তমানে কানাডার কৃষিখাত সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কানাডার কৃষকরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার হারাতে পারেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে মার্কিন বাজারের ওপর নির্ভরশীল কানাডিয়ান গাড়ি নির্মাতা, ইস্পাত উৎপাদক, অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক এবং কৃষি সরঞ্জাম উৎপাদকরা বর্ধিত খরচ এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার ঝুঁকির সম্মুখীন হতে পারেন।